সুপ্রিয় শিক্ষার্থীরা, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ আতাউল গনি, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠ পরিচিতি, এটা উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 11 জিন তত্ত্ব ও বিবর্তন এর 4 নম্বর লেকচার। এটা মূলত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকের লেকচারের আলোচ্য বিষয় পলিজেনিক ইনহেরিটেন্স, লিঙ্গ নির্ধারণ নীতি, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, ব্লাড গ্রুপ ও আরএস ফ্যাক্টর। আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আসছি পলিজেনিক ইনহেরিটেন্স নিয়ে। পলি মানে আমরা জানি, পলি মানে হচ্ছে বহু বা অনেক, আর জেনিক শব্দটা জিন থেকে আসছে, অর্থাৎ অনেকগুলো জিন যদি কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তখন ওই জিন গ্রুপকে পলিজিন বলা হবে। এক্ষেত্রে জিনগুলোর অবস্থান অবশ্যই ভিন্ন ভিন্ন লোকাসে থাকবে, অর্থাৎ জিনগুলো নন অ্যালিলিক হবে এবং এদের বংশ পরস্পরায় যে বৈশিষ্ট্যের ট্রান্সমিশনটা ঘটে সেটাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। এ সম্পর্কিত দু একটা কথা একটু বলি। যে বিখ্যাত জিনতত্ত্ববিদ কে মাদার 1954 সালে পলিজেনিক নামকরণটা করেন। পলিজেনিক জিনের প্রভাবে ক্রমবর্ধনশীল হওয়ায় এমন বৈশিষ্ট্যকে মাত্রিক চরিত্র বলা হয়, অর্থাৎ এই সমস্ত বৈশিষ্ট্যের গণনার চেয়ে পরিমাপ দ্বারা এদের মাত্রা নির্ণয় করা হয়ে থাকে। এই জিনগুলোর ক্ষেত্রে প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে বৈশিষ্ট্যের গাঢ়ত্ব তত বাড়তে থাকবে। এখানে আমরা একটা উদাহরণ হিসাবে নিতে পারি যে মানুষের গায়ের রং। আমরা জানি যে পৃথিবীতে দুই ধরনের গায়ের রং বিশিষ্ট মানুষ আছে। একটা হচ্ছে কুচকুচে কালো, যাদেরকে কৃষ্ণাঙ্গ বলা হয়, আর একটা হচ্ছে ধবধবে ফর্সা বা যাদেরকে শ্বেতাঙ্গ বলা হয়। তো যদি কৃষ্ণাঙ্গ হোমোজাইগাস অবস্থায় এবং শ্বেতাঙ্গ যারা তারা হোমোজাইগাস অবস্থায় যদি ক্রস করা হয়, অর্থাৎ কুচকুচে কালো যারা, তাদের সাথে যদি ধবধবে সাদা শ্বেতাঙ্গর ক্রস ঘটানো হয় তাহলে তাদের জিনোটাইপ দাঁড়াবে এই বি1 এটা হোমোজাইগাস অবস্থায় আছে, এটা একটা লোকাসের জিন, আর বি2 এটা অন্য লোকাসের জিন, অর্থাৎ দুটা ভিন্ন লোকাসের জিন এখানে অবস্থান করছে। কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা গায়ের রং উদাহরণ হিসেবে নিচ্ছি, গায়ের রং যদি গাঢ় কালো হয় তাহলে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এবং শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এটা সবগুলোই হোমোজাইগাস কিন্তু প্রচ্ছন্ন, অর্থাৎ এই কালো বর্ণের জন্য দায়ী যে জিন, সেই জিন মেলানিন উৎপাদন করে। তো প্রকট জিন মেলানিন উৎপাদনে সক্ষম, কিন্তু প্রচ্ছন্ন জিন মেলানিন উৎপাদনে অক্ষম। এই জন্য শ্বেতাঙ্গদের ক্ষেত্রে সব জিন প্রচ্ছন্ন থাকায় এটা মেলানিন উৎপাদনে অক্ষম হয়, গায়ের বর্ণটা আসলে সাদা হয়েছে। তো এখানে গ্যামেট আমরা দেখব যে গ্যামেট উৎপাদন হয়েছে F1 জেনারেশনে। আমরা সংকর অবস্থায় দেখছি যে ক্যাপিটাল B1 আছে, আবার স্মল b1 আছে, ক্যাপিটাল B2 আছে, স্মল b2 আছে। তো এই F1 জেনারেশনের এই সংকরায়ন অবস্থায় এটাকে বলা হয় মিউল্যাটো, অর্থাৎ নিগ্রো এবং শ্বেতাঙ্গদের মাঝামাঝি বর্ণ এটা। এবং এই মিউল্যাটোদের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে এখানে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র যেরকম পড়ছি যে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে, এখানে তাই 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়েছে এবং এদের একটা চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হয়েছে। তো চেকার বোর্ডে আমরা লক্ষ্য করলে দেখব যে আমি আগে বলছি যে প্রকট জিনের সংখ্যা যত বেশি থাকবে বৈশিষ্ট্যের পরিমাণও তত গাঢ়ত্ব পাবে।
তো আমরা গায়ের বর্ণ নিয়ে কথা বলছি। এক্ষেত্রে আমরা দেখব যে প্রথমটাতে 1 নম্বর যেটা দেওয়া আছে সেটাতে সব জিনই প্রকট অবস্থায় আছে। সো এ হবে একেবারে কুচকুচে কালো, যেটা নিগ্রো। আর এরপরে 2, এই যে কারো বর্ণ দেওয়া আছে 2, 3, 5, এদের ক্ষেত্রে আমরা দেখব যে ক্যাপিটাল জিন অর্থাৎ প্রকট জিন 3টা আছে এবং প্রচ্ছন্ন জিন 1টা আছে। তার মানে যে প্রকট জিনের সংখ্যা এখানে একটু কম, সেই জন্য এদের গায়ের বর্ণ গাঢ়, কিন্তু একেবারে কুচকুচে না। আর 6টা আছে হচ্ছে মিলেটো, তারপরে হালকা আছে 4টা, শ্বেতাঙ্গ হচ্ছে 1টা, এই যে এটা 16 নম্বরটা। তাহলে এক্ষেত্রে আমাদের অনুপাত আসছে যে 1, 4, 6, 4, 1। তাহলে প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে, বৈশিষ্ট্যের পরিমাপের গাঢ়ত্ব তত বাড়বে, এবং প্রকট জিনের সংখ্যা যত কমতে থাকবে এর গাঢ়ত্ব তত হালকা হতে হতে শেষ পর্যন্ত যদি কোনো প্রকট জিনই না থাকে তাহলে এটা একেবারে অনুপস্থিত হয়ে যাবে, যেটাকে আমরা শ্বেতাঙ্গ বলছি। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর টপিকে আসবো। তার আগে একটু বলি যে পলিজিন এবং মাল্টিপল জিন কিন্তু এক নয়। পলিজিন আমরা বলছি যে ভিন্ন লোকাচে অবস্থিত নন অ্যালিলিক জিন, একাধিক নন অ্যালিলিক জিন যদি কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে প্রভাবিত করে তখন সেটা হবে পলিজিন। আর মাল্টিপল জিন হচ্ছে একই লোকাচে অবস্থিত তা অনেকগুলো জিন যদি থাকে, একাধিক জিন যদি থাকে, একাধিক আমরা বলছি না, 2 এর বেশি যদি থাকে তাহলে সেটাকে আমরা বলছি মাল্টিপল অ্যালিল। 2 এর বেশি যদি অ্যালিল থাকে তাহলে সেটাকে মাল্টিপল অ্যালিল বলা হয়। যাই হোক, আমাদের নেক্সট টপিক হচ্ছে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ নীতি। তাহলে আমরা জানি যে জীবের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলা হয়, এবং এই সেক্স ক্রোমোজোমকে 3টা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে এক্স, একটা ওয়াই এবং একটা হচ্ছে 0। তাহলে মানুষের টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। প্রত্যেকটা সেলে থাকবে 23 জোড়া ক্রোমোজোম। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো এই 23 নম্বর জোড়া যেটা থাকবে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো এই সেক্স ক্রোমোজোমের মাধ্যমে কিভাবে জীবের লিঙ্গের নির্ধারণ হয় তার আমরা সামান্য একটু আলোচনা করব। তো মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমগুলো হোমোজাইগাস অবস্থায় থাকে, এদেরকে হোমোগ্যামেটিক সেক্স বা হোমোগ্যামেট বলা হয়। আর পুরুষের ক্ষেত্রে এই ক্রোমোজোমটা হেটারোগ্যামেটিক অবস্থায় থাকে, এই জন্য পুরুষকে হেটারোগ্যামেটিক সেক্স বা হেটারোগ্যামেট বলা হয়। এখানে আমরা 2টা পদ্ধতি দিছি। এখানে আমরা দেখছি যে এক্স এক্স এবং এক্স ওয়াই। তো এক্স এক্স যেটা থাকবে সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, এটা হচ্ছে হোমোগ্যামেটিক সেক্স, আর পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই, এটা হচ্ছে হেটারোগ্যামেটিক সেক্স, মানে এক্স ক্রোমোজোম থাকবে এবং ওয়াই ক্রোমোজোম থাকবে। যদি এটা 2A যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে 2 মানে 2 সেট, A মানে হচ্ছে অটোজোম। তাহলে 2 সেট অটোজোম যোগ 2টা যদি এক্স থাকে তাহলে কন্যা সন্তান হবে, আর 2 সেট অটোজোম এবং এক্স ওয়াই যদি 2টা সেক্স ক্রোমোজোম থাকে হেটারোগ্যামেটিক, তখন সেটা পুত্র সন্তান বা পুরুষ হবে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এক্স এক্স এবং এক্স 0, অর্থাৎ এক্ষেত্রে তাই যে এক্স এক্স যদি হোমোগ্যামেটিক অবস্থায় থাকে তাহলে এটা হবে স্ত্রী বা কন্যা, আর এক্স 0 বলতে এখানে ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত হওয়ার কারণে এটাকে 0 দেখানো হয়েছে। আসলে এখানে ওয়াই ক্রোমোজোম নাই এবং একটা মাত্র এক্স ক্রোমোজোম থাকে। তাহলে যদি আমরা দেখি যে 2টা এক্স ক্রোমোজোম আছে তাহলে স্ত্রী হবে, আর যদি দেখি একটা এক্স ক্রোমোজোম আছে তাহলে পুরুষ হবে। তাহলে এক্স এক্স এবং এক্স ওয়াই পদ্ধতির মাধ্যমে মানুষ, ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ, তেলাকুচার পাতা আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখছি যে এদের লিঙ্গের নির্ধারণ এভাবে হয়ে থাকে।
আর এই XX এবং X0 এটা হচ্ছে ফড়িং, সারপোকা ইত্যাদি পতঙ্গের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। আচ্ছা, আমরা এর পরের টপিক আসছি হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তো তার আগে আমরা বলিনি যে সেক্স লিঙ্কটা আসলে কি। মানে সেক্স ক্রোমোজোমের উপর অবস্থিত যে সেক্স ক্রোমোজোম কাকে বলে এটা আমরা জেনে গেছি, যে জীবের লিঙ্গ নির্ধারণের জন্য যাই ক্রোমোজোমগুলোকে বলা হবে সেক্স ক্রোমোজোম, এবং সেক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলোকে বলা হবে সেক্স লিঙ্কড জিন। এবং এই সেক্স লিঙ্কড জিনগুলো দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো যদি বংশ পরস্পরায় সঞ্চারিত হয় তাহলে তাদেরকে বলা হবে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। তো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু বলবো সেগুলো। যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো কেবলমাত্র সেক্স ক্রোমোজোমে অবস্থান করবে এবং এই জিনগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রচ্ছন্ন প্রকৃতির হয়। সেক্স লিঙ্ক জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো মহিলাদের তুলনায় পুরুষে বেশি প্রকাশিত হয়। কারণটা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে দুইটা ভিন্ন ক্রোমোজোম থাকে, একটা এক্স এবং একটা ওয়াই। তো এক্স এবং ওয়াই এরা এই দুটো ক্রোমোজোম হোমোগ্যামেটিক বা হোমোজাইগাস নয়, কারণ এক্সের যে লোকেশনে যে জিন থাকে ওয়াইয়ের সে একই লোকেশনে সেই জিন থাকে না, ফলে এদের মধ্যে মেন্ডেলের যে প্রকট প্রচ্ছন্নর বৈশিষ্ট্যের যে সম্পর্ক সেই সম্পর্কটা তৈরি হয় না। এক্স এক্সের মতো থাকে, ওয়াই ওয়াইয়ের মতো থাকে, যার কারণে এবং ওয়াই ক্রোমোজোমের যে জিনগুলো থাকে এই জিনগুলো ম্যাক্সিমাম জিনই ইনঅ্যাক্টিভ জিন। কাজেই যে ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেই জিনগুলো ম্যাক্সিমামই ইনঅ্যাক্টিভ। কাজেই এক্স ক্রোমোজোমে যে জিনগুলো থাকবে সেই জিনগুলো দ্বারাই বৈশিষ্ট্য বেশি নিয়ন্ত্রিত হয়, এবং এক্স ক্রোমোজোমের যে জিনগুলো থাকে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে প্রকট জিন। তো যেহেতু ওয়াই ক্রোমোজোমের ম্যাক্সিমাম জিনই ইনঅ্যাক্টিভ এবং ওয়াই ক্রোমোজোমের কোনো ক্ষমতা নাই এক্স ক্রোমোজোমের জিনের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করার, আর এর দুইটা কারণ বলছে। একটা হচ্ছে যে এর জিনগুলো হোমোজাইগাস অবস্থায় থাকে না, এক। দুই নম্বর হচ্ছে জিনগুলো ম্যাক্সিমাম ইনঅ্যাক্টিভ। অল্প কিছু জিন আছে যেগুলো এক্স ক্রোমোজোমের সাথে হোমোজাইগাস অবস্থায় থাকে। তো যেহেতু এক্স ক্রোমোজোমের প্রভাবটাই বেশি থাকে সেই জন্য এক্স ক্রোমোজোমের দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো বেশি প্রকাশিত হয়। পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্য প্রকাশ হইতে গেলে একটা মাত্র এক্স ক্রোমোজোম থাকলেই হয়ে যায়, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে দুইটা এক্স ক্রোমোজোমের প্রয়োজন হয়। সেই জন্যই মহিলাদের তুলনায় পুরুষে এক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো বেশি প্রকাশিত হয়, এবং আর ওয়াই ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো তো প্রকাশিত হবে, কারণ ওয়াই ক্রোমোজোমের হোমোলোগাস জিন এক্স ক্রোমোজোমে নাই। এক্স লিঙ্ক জিন দ্বারা নিয়ন্ত্রিত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বাহক কখনোই পুরুষ হয় না, পুরুষ কখনো বাহক হয় না। আচ্ছা, এরপরে আসছি আমরা যে পিতার বৈশিষ্ট্য কেবলমাত্র কন্যার মধ্যে সঞ্চারিত হবে এবং মাতার বৈশিষ্ট্য পুত্র এবং কন্যা উভয়ের মধ্যেই সঞ্চারিত হবে, এবং এক্ষেত্রে এক্স লিঙ্কড জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো মেন্ডেলের সূত্র অনুযায়ী চলে না, এখানে জিগজ্যাগ প্যাটার্নে বৈশিষ্ট্যগুলো ট্রান্সমিশন হয়। তো সেক্স লিঙ্কড জিন দ্বারা অনেক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেক জিনই আছে যেগুলোর মিউটেশন ঘটার কারণে বা জেনেটিক ক্যারেক্টার চেঞ্জ হওয়ার কারণে বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। তো বৈশিষ্ট্য যদি চেঞ্জ হয়ে যায় আমরা এগুলোকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলে থাকি। এরকম মানুষের অনেক ধরনের ডিসঅর্ডার আছে যেগুলো সেক্স লিঙ্ক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর মধ্যে আছে লাল সবুজ বর্ণান্ধতা বা শুধু বর্ণান্ধতা বলা হয়, তারপরে হিমোফিলিয়া আছে, তার মাসকুলার ডিস্ট্রফি আছে, রাতকানা আছে, ডায়াবেটিস ইনসিপিডাস আছে, এরকম আরও কিছু
ডিজিজ আছে যেগুলো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার নামে পরিচিত। এদের বংশ পরস্পর ট্রান্সমিশন পদ্ধতি প্রায় একই রকম, সেই জন্য আমি এখানে শুধুমাত্র লাল সবুজ বর্ণান্ধতে যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। যে এখানে প্রকট জিন আমি ধরছি এক্স প্লাস, এটা হচ্ছে প্রকট জিন, স্বাভাবিক জিন। আর এর প্রচ্ছন্ন জিন হচ্ছে এক্স সি, সি মিনস আমি এখানে ইন্ডিকেট করছি কালার ব্লাইন্ড, বর্ণান্ধ। তো বর্ণান্ধটা কি, যে স্বাভাবিক অবস্থায় এরা লাল সবুজ বর্ণকে আইডেন্টিফাই করতে পারে না। তো আমরা জানি যে মানুষের চোখে রেটিনাতে যে কোন কোষ থাকে, সেই কোন কোষ রঙিন বস্তুকে দেখার জন্য কাজ করে থাকে। তো এক্স ক্রোমোজোমে দুইটা জিন আছে যেগুলো এই বর্ণসংবেদী কোষ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই জিনের প্রচ্ছন্ন অ্যালিল যেটা থাকে, সেই প্রচ্ছন্ন অ্যালিল সংবেদী কোষ গঠনে বাধা প্রদান করে, বা এদের প্রচ্ছন্ন জিন যদি থাকে তাহলে বিশেষ করে কোন কোষ উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে। এই প্রচ্ছন্ন জিনগুলো যদি মানুষের হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে সে বিশেষ কিছু বর্ণ বা প্রধান যে বর্ণ লাল সবুজ বেগুনি, হ্যাঁ, এই তিনটা বর্ণকে একসঙ্গে পৃথক করতে পারে না। এই না পারাটাকে আমরা বলছি বর্ণান্ধতা। তো এখানে আমরা একটা ক্রস নিয়েছি যে বর্ণান্ধ পুরুষ যদি হয় এবং স্বাভাবিক মহিলা যদি হয় এবং এদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে এদের জিনোটাইপ হবে বর্ণান্ধ পুরুষ এক্স সি এবং ওয়াই, আর স্বাভাবিক পুরুষ হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস। তো F1 এর জিনোটাইপ আমরা দেখছি এক্স প্লাস এক্স সি, আর একটা জিনোটাইপ আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এরা স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ। আর পুরুষের ক্ষেত্রে আমরা দেখব যে এক্স প্লাস আছে আর ওয়াইয়ের কোনো ক্ষমতা নেই এক্সকে বাধা প্রদান করার। সুতরাং এক্সে পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে যা থাকবে তাই প্রকাশিত হবে। তাহলে এখানে পুরুষ স্বাভাবিক, আর বর্ণান্ধ পুরুষ ছিল কিন্তু তার ছেলে স্বাভাবিক হয়েছে। আর কন্যা সন্তান যে হয়েছে সেও স্বাভাবিক, বাট সে কেরিয়ার। কারণ এই যে বাবার যে কালার ব্লাইন্ডের জন্য দায়ী যে জিনটা ছিল সেই জিনটা তার কন্যার মধ্যে চলে আসছে। তাহলে কন্যার দুইটা এক্স প্রয়োজন, একটা সে তার মার কাছ থেকে পেয়েছে, একটা তার বাবার কাছ থেকে পেয়েছে। তাহলে বাবার কাছ থেকে সে কালার ব্লাইন্ডের জিনটা পেয়েছে। কিন্তু যেহেতু এক্স প্লাস স্বাভাবিক জিন, এটা হচ্ছে প্রকট জিন, কালার ব্লাইন্ডের জন্য দায়ী জিনটা হচ্ছে প্রচ্ছন্ন, সেই জন্য ফিনোটাইপটা স্বাভাবিক কিন্তু জিনোটাইপিক্যালি সে কন্যা সন্তানটা বাহক। এরপরে F1 যদি ক্রস করা হয় তাহলে পুরুষ ছিল স্বাভাবিক আর বর্ণান্ধ বাহক ছিল কন্যা। এদের একটুর জিনোটাইপে আমরা দেখব যে সম্পূর্ণ কন্যা সন্তান যেগুলো আছে, কন্যা সন্তানের মধ্যে 50% কমপ্লিট স্বাভাবিক আর 50% কেরিয়ার বাহক হয়েছে। আর পুত্র সন্তান যেগুলো আছে তার 50% স্বাভাবিক আর 50% বর্ণান্ধ। আমরা আগে বলছি যে পুরুষ কখনো কেরিয়ার হয় না, পুরুষের এক্স যা থাকবে তাই প্রকাশিত হবে, কিন্তু কন্যা সন্তান কেরিয়ার হয়। এখানে আমরা দেখছি যে 100% কন্যা সন্তানের মধ্যে 50% কন্যা সন্তান কমপ্লিট স্বাভাবিক ফিনোটাইপিক্যালি এবং জিনোটাইপিক্যালি, কিন্তু বাকি 50% কন্যা সন্তান ফিনোটাইপিক্যালি স্বাভাবিক কিন্তু জিনোটাইপিক্যালি সে বাহক। একই প্যাটার্নে আদার্স যে সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের জন্য দায়ী যে জিনগুলো আছে সেই জিনগুলো বংশ পরস্পরে একইভাবে ট্রান্সমিটেড হয়। আচ্ছা, আমরা এখন আসছি আমাদের নেক্সট টপিক নিয়ে, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপকে সংক্ষেপে এবিও ব্লাড গ্রুপ বলা হয়ে থাকে। অনেক ধরনের ব্লাড গ্রুপ আছে, তবে এবিও ব্লাড গ্রুপ যেটা সেটাই হচ্ছে সবচেয়ে কী বলা যায় যে পপুলার এবং যুক্তিসঙ্গত। এবং আরেকটা ব্লাড গ্রুপ আছে সেটা হচ্ছে RS ফ্যাক্টর। এই দুইটা গ্রুপকে একত্রে আমরা এখানে আলোচনা করব। তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার 1901 সালে লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে যে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন এবং
রক্তরসে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের যে শ্রেণীবিন্যাস করেছেন সেই শ্রেণীবিন্যাসটা আসলে এবিও ব্লাড গ্রুপ বা শুধু ব্লাড গ্রুপ অথবা ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ। তো এবিও ব্লাড গ্রুপের বৈশিষ্ট্যটা আমরা একটু জেনে নেব। বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা আগে বলছি যে লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে যে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে যে অ্যান্টিবডি থাকে সেগুলোর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করেই রক্তের শ্রেণীবিন্যাস করা হয়েছে। রক্তকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখানে ভাগগুলো দেওয়া আছে এবং তাদের বৈশিষ্ট্যও দেওয়া আছে। তাই এখানে ভাগ দেওয়া আছে যে ব্লাড গ্রুপ এ, বি, এবি এবং ও। তাহলে এ গ্রুপের জন্য দায়ী জিনোটাইপ হবে ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল, আমি বলছি যে 3 জোড়া জিন দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে। একটা হচ্ছে এ, বি এবং আই জিন। এ এবং বি এই দুটো হচ্ছে প্রকট জিন, আর আই হচ্ছে এদের প্রচ্ছন্ন জিন। তাহলে এ এবং বি যদি একসঙ্গে থাকে তাহলে এরা কোডোমিনেন্ট অর্থাৎ সহপ্রকট জিন, এরা সমানভাবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে। সেটা হচ্ছে এ বি গ্রুপের ক্ষেত্রে। আর বি গ্রুপের জিনোটাইপে এটা আমরা বলছি যে এ বি দুইটা জিনই আই জিনের উপরে প্রকট, অর্থাৎ আই জিনটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। কাজেই এ গ্রুপের জিনোটাইপ হবে হোমোজাইগাস ক্যাপিটাল এ এবং হেটারোজাইগাস। বিরও তাই হোমোজাইগাস এবং হেটারোজাইগাস। আর এবির ক্ষেত্রে আমরা বলছি যে দুটাই যেহেতু কোডোমিনেন্ট জিন সেই জন্য দুটাই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, সেই জন্য ব্লাড গ্রুপতে এবি হয়েছে। আর ও গ্রুপ যারা তাদের ক্ষেত্রে প্রচ্ছন্ন জিন, অর্থাৎ আই জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে প্রচ্ছন্ন জিন তাহলে ব্লাড গ্রুপ হবে ও। এদের অ্যান্টিজেন এর অ্যান্টিজেন এ, বির বি, এই বি দুইটা অ্যান্টিজেনই আছে, আর ও গ্রুপের কোনো অ্যান্টিজেন নাই। আর অ্যান্টিবডির ক্ষেত্রে আসছি যে এ গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি বি বা বিটা, আর বি গ্রুপের আলফা বা অ্যান্টি এ। এবি গ্রুপের কোনো অ্যান্টিবডি নাই, আর ও গ্রুপের দুটো অ্যান্টিবডি আছে। এখানে যাদের রক্ত দিতে পারবে এবং যাদের কাছ থেকে নিতে পারবে এটা আসলে 100% সঠিক বলবো না আমি, কারণ ব্লাড আদান প্রদানের ক্ষেত্রে আমরা কেবল শশ গ্রুপকেই দিতে পারি। যদিও এখানে বলছে যে এ গ্রুপ তো এ গ্রুপকে দিতে পারবে, সঙ্গে এবি গ্রুপকেও দিতে পারবে, আর নিতে পারবে এর কাছ থেকে তো নেবে, আবার ওর কাছ থেকেও নেবে। যাই হোক, এই চারটা তোমরা একটু দেখে নিবা। এখানে আমি রেখাচিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে কোন গ্রুপকে রক্ত দিতে পারবে এবং নিতে পারবে। ওকে সার্বজনীন ডোনার বলা হয়, কারণ ও ওকে দিচ্ছে, ও একে দিচ্ছে, ও বিকে দিচ্ছে, ও আবার এবিকেও দিচ্ছে। আর এবি হচ্ছে সার্বজনীন রিসিপিয়ান্ট, সে সবার কাছ থেকে নিচ্ছে, সে ওর কাছ থেকে নিচ্ছে, সে এর কাছ থেকে নিচ্ছে, সে এবির কাছ থেকে নিচ্ছে, সে আবার বির কাছ থেকেও নিচ্ছে। আচ্ছা, এরপরে আসছি আমি আর একটা ইম্পর্টেন্ট ব্লাড গ্রুপ নিয়ে, সেটা হচ্ছে আরএস ফ্যাক্টর। বিভিন্ন ল্যান্ডস্টেইনার এবং উইনার বিশেষ প্রজাতির বানর রেসার্চ বানরের রক্তে এক বিশেষ ধরনের অ্যান্টিজেন লক্ষ্য করেন। এটা 1940 সালে, যা খরগোশের রক্তরসে যে অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম, এবং ওই অ্যান্টিবডি অধিকাংশ শ্বেতাঙ্গ ব্যক্তির আরবিসিকে ক্লট করতে পারে, জমাট বাঁধায় ফেলতে পারে। এতে বিজ্ঞানীদের ধারণা যে রেসার্চ বানরের আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেনের মতো মানুষের আরবিসিতেও এক ধরনের অ্যান্টিজেন আছে। রিসার্চ বানরের নাম অনুযায়ী ওই অ্যান্টিজেনকে রিসার্চ ফ্যাক্টর বা আরএস ফ্যাক্টর বলা হয়। তাহলে রিসার্চ প্রজাতির বানরের আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে ঠিক একই অ্যান্টিজেন মানুষের আরবিসিতেও বিদ্যমান। যেহেতু রিসার্চ বানরের প্রথম এটা পাওয়া গেছে, সেই জন্য সেই বানরের প্রজাতির নাম অনুযায়ী এটাকে রিসার্চ ফ্যাক্টর বা আরএস ফ্যাক্টর বলা হয়। তো এই ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতি ভিত্তি করে মানুষের রক্তকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে আরএস পজিটিভ এবং আরএস নেগেটিভ। তা আমরা ব্লাড গ্রুপ টেস্ট করতে গেলে আমরা দেখি যে এ উপরে পজিটিভ দেওয়া আছে, তা আসলে দুইটা গ্রুপকে সমন্বয় করে একসঙ্গে দেওয়া আছে, যে এ হচ্ছে এবিও গ্রুপ থেকে আসছে, আর এই পজিটিভ এবং নেগেটিভটা আসছে আরএস ফ্যাক্টর থেকে। তো যদি আরএস ফ্যাক্টর মানে আরএস অ্যান্টিজেন যদি থাকে তাহলে পজিটিভ হবে, আর যদি আরএস অ্যান্টিজেন না থাকে তাহলে সেটা নেগেটিভ হবে।
যাই হোক, এই আরএস ফ্যাক্টর, এই জিনটাও কিন্তু আরএস ফ্যাক্টর, এই বৈশিষ্ট্যটা কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত। 3 জোড়া জিন দ্বারা আরএস ফ্যাক্টর বা আরএস অ্যান্টিজেন উৎপাদনটা নিয়ন্ত্রিত হয়। মানে সিডিই, এটা প্রকট অবস্থায় আছে, আবার প্রচ্ছন্ন অবস্থায় আছে। যদি সবই ক্যাপিটাল অবস্থায় থাকে তাহলে সেটাকে মেন্ডেলিয়ান প্রকট বলা হয়, আর সব যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে সেটা হচ্ছে মেন্ডেলিয়ান প্রচ্ছন্ন। তো এই আরএস পজিটিভ হওয়ার জন্য প্রকট জিন আবশ্যক, কিন্তু একই জোড়ার দুইটা জিন কখনো একসঙ্গে থাকে না। আমার প্রত্যেক জোড়া থেকে একটা করে জিন, সেটা প্রকট জিন হোক অথবা প্রচ্ছন্ন জিন হোক, নিয়ে 3টা জিন মিলে একটা করে গ্রুপ তৈরি হবে। তো আরএস ফ্যাক্টরের গুরুত্বের ক্ষেত্রে আমরা আসছি যে 2 ধরনের গুরুত্ব আছে। একটা হচ্ছে সঞ্চালনজনিত গুরুত্ব, অর্থাৎ ব্লাড আদান প্রদানের ক্ষেত্রে এর গুরুত্ব কী, আর একটা হচ্ছে গর্ভাবস্থায় এর গুরুত্ব কী। আর সঞ্চালনজনিত গুরুত্ব অর্থাৎ রক্ত আদান প্রদানের ক্ষেত্রে আরএস ফ্যাক্টরের ভূমিকাটা কী, যে আরএস নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সামঞ্জস্যপূর্ণ এবিও গ্রুপ, অর্থাৎ এ নেগেটিভ যদি হয় তাহলে এ গ্রুপ আমি রক্ত দিলাম, কিন্তু নেগেটিভের জায়গায় যদি পজিটিভ কোনো ব্যক্তি রক্ত প্রদান করে তাহলে আরএস নেগেটিভ অ্যান্টিজেনের বিপরীতে ধীরে ধীরে অ্যান্টিবডি উৎপন্ন হবে, এবং এই অ্যান্টিবডিকে বলা হবে অ্যান্টি আরএস ফ্যাক্টর। কারণটা হচ্ছে যে আরএস নেগেটিভ যে, তার ভিতরে এই অ্যান্টিজেনটা নাই, কিন্তু অ্যান্টিবডি আছে। যদি আরএস পজিটিভ বিশিষ্ট কোনো রক্ত যদি ওই ব্যক্তির দেহে প্রবেশ করানো হয় তাহলে আরএস নেগেটিভ যে মানুষের দেহে আমরা প্রবেশ করাচ্ছি সেই মানুষের দেহে রক্ত জানে যে তার এই অ্যান্টিজেনটা নাই, তাহলে এই অ্যান্টিজেনটাকে ক্লট করার জন্য, এই অ্যান্টিজেনকে আটকানোর জন্য দেহের ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিটা হচ্ছে অ্যান্টি আরএস ফ্যাক্টর। প্রথমবার গ্রহীতার শরীরে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা না দিলেও দ্বিতীয়বার রক্ত গ্রহণের ক্ষেত্রে গ্রহীতা যদি পুনরায় আবার আরএস পজিটিভ রক্ত গ্রহণ করে তাহলে তার এস ফ্যাক্টরের প্রভাবে তার আরবিসিগুলো ক্লট হয়ে জমাট বেঁধে যাবে, এতে গ্রহীতার মৃত্যু পর্যন্ত হতে পারে। যেহেতু অ্যান্টি আরএস ফ্যাক্টরগুলো ধীরে ধীরে উৎপন্ন হয়, সেই জন্য দ্বিতীয়বার রক্ত গ্রহণের ক্ষেত্রে যদি অনেক দেরি করা হয়, যে প্রথমবার যে অ্যান্টিবডিগুলো উৎপন্ন হয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে তারপরে গ্রহণ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না। আচ্ছা, 2 নম্বরে আমরা বলছি গর্ভাবস্থার ক্ষেত্রে, যে একজন মহিলা নেগেটিভ আরএস নেগেটিভ, সে কোনো দিনই আরএস পজিটিভ রক্ত গ্রহণ করেনি। তো এর সঙ্গে যদি আরএস পজিটিভ রক্ত বিশিষ্ট পুরুষের বিয়ে হয় তাহলে প্রথম সন্তান অবশ্যই আরএস পজিটিভ হবে, কারণ নেগেটিভের উপরে পজিটিভটা প্রকট। তাহলে মায়ের দেহে কিন্তু অ্যান্টি আরএস ফ্যাক্টর অবশ্যই উৎপন্ন হবে, এবং সেটা প্লাসেন্টা বা বাচ্চা যে গর্ভে থাকে সেখানে বাচ্চার দেহে আরএস পজিটিভ অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবং বাচ্চার দেহ থেকে মায়ের দেহে যেহেতু রক্ত সঞ্চালিত হয় সেই জন্য বাচ্চার দেহ থেকে এই পজিটিভ রক্তটা মায়ের দেহে ট্রান্সমিটেড হবে। ট্রান্সমিটেড হলেই মায়ের দেহে অ্যান্টি আরএস ফ্যাক্টর উৎপন্ন হওয়া শুরু হবে, এবং এই যথেষ্ট পরিমাণ অ্যান্টি আরএস ফ্যাক্টর উৎপন্ন না হওয়া পর্যন্ত প্রথম সন্তানের তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু দ্বিতীয় সন্তান যদি পজিটিভ হয় তাহলে, এবং মায়ের রক্তরসে যদি ওই অ্যান্টি আরএস ফ্যাক্টর থেকে যায় তাহলে সেটা প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে ভ্রূণের আরবিসিটাকে নষ্ট করে দেয়, এবং আরবিসি ভাঙ্গজনিত কারণে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এটাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। এই ধ্বংসপ্রাপ্ত রক্তকণিকাগুলো যকৃতের রক্তনালিকাগুলোকে অবরুদ্ধ করে জন্ডিস অবস্থা সৃষ্টি করে, এবং আরএস নেগেটিভ মহিলার প্রথম গর্ভধারণের পূর্বে যদি আরএস পজিটিভ রক্ত গ্রহণ করে থাকে তাহলে প্রথম সন্তানের ক্ষেত্রেই এই প্রবলেমগুলো দেখা দেবে। তাহলে আমি আগে আরেকটু ক্লিয়ার করে নিই, এটা নিয়ে আমাদের একটু ভ্রান্ত ধারণা আছে যে একই গ্রুপের রক্ত অন্য মানুষকে দেওয়া যাবে না। আসলে কথাটা ঠিক নয়। সেম গ্রুপের রক্ত অবশ্যই দিতে হবে। আর
এটা হচ্ছে এবিও গ্রুপের ক্ষেত্রে। আর পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারবে। এখানে আমরা বলছি যে নেগেটিভ রক্ত বিশিষ্ট কোনো ব্যক্তি যদি পজিটিভ রক্ত বিশিষ্ট কোনো ব্যক্তিকে প্রদান করে তাহলে কোনো সমস্যা নেই, কারণ নেগেটিভ যে রক্ত দিচ্ছে তার রক্তে কোনো অ্যান্টিজেন নেই, কাজেই যে গ্রহণ করছে তার দেহের ভিতরে কোনো অ্যান্টি আরএস ফ্যাক্টর তৈরি হয় না। কিন্তু নেগেটিভ কোনো মানুষ যদি পজিটিভ কোনো রক্ত গ্রহণ করে তাহলে যেহেতু যে মানুষটা গ্রহণ করছে তার দেহে ওই অ্যান্টিজেনটা নাই, সেই জন্য ওই মানুষের দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে তারা জানবে যে আমার যেহেতু এই অ্যান্টিজেনটা নাই, কাজেই বাইর থেকে যদি পজিটিভ কোনো অ্যান্টিজেন দিয়ে দেওয়া হয়, মানে পজিটিভ রক্ত দিয়ে দেওয়া হয়, তাহলে সে সেটাকে ডিটারমিনেট করতে পারে এবং তাকে আটকানোর জন্য অ্যান্টি আরএস ফ্যাক্টর উৎপাদন শুরু করে দেয়। সেই জন্য পজিটিভ কোনো মানুষ যদি নেগেটিভ কোনো মানুষকে রক্ত দেয় তাহলে সেটা প্রবলেম, আর যদি নেগেটিভ কোনো মানুষ পজিটিভ কোনো মানুষকে রক্ত দেয় তাহলে সেটাতে কোনো প্রবলেম নেই। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে, সবাই ভালো থেকো।